মর্নিং এভরিওয়ান। দীঘাতে আজকে আমাদের সেকেন্ড ডে আর এখন বাজে 4:45। আমি রেডি হয়ে গেছি আর আমার সোনা বাবাটা দেখো এখনো ঘুম ঘুম করছে। ওকে তুলে এখন ফ্রেশ ট্রেশ করে রেডি করব। আর অরি গেছে রিসেপশনে কথা বলতে, কারণ আজকে একটু আমাদের ইচ্ছা রয়েছে সাইট সিনগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখার। তো আশেপাশে কোথায় কি রয়েছে সেটা মানে জানতে গেছে, কতটা কি ডিস্টেন্সে রয়েছে, কতটা কি সময় লাগবে, কোন সময় বেরোতে হবে, এই সমস্ত কিছু জানতে গেছে। আর এখন ও আসলে পরে আমরা বেরাবো সি বিচে। নিউ দীঘাতে তো রয়েছি, বলেছি তোমাদেরকে। তো সানরাইজটা দেখতে যাবো। তো ওনারা বললো যে 5:30 নাগাদ করে দেখা যায়। তো আমরা 5টার সময় চলে যেতে চাইছি, মিস করতে চাই না একেবারে। আর কাল তো তোমাদেরকে বলেছিলাম আমাদের আজকে চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখানের সিস্টেম অনুযায়ী আমাদেরকে থাকতে হচ্ছে। দেখি এসে কি বলে, কতটা কি ঘোরা যেতে পারে। যদি যাই সাইট সিন দেখতে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা স্পট। আচ্ছা তুমি কোথায় আছো এখন বাবা? সুভাষগ্রাম না হাওড়া? কোথায় তুমি? ঘুরতে এসেছো? কোথায় ঘুরতে এসেছো বাবা? ভুলে গেছে কোথায় ঘুরতে এসেছে? বলো দেখি, তোমার মনে আছে নাকি? কোথায় ঘুরতে এসেছি আম্মা? দিদা। ওলে আমার কুটকুলি বেটা, আমার পান্তুয়া, আমার আলু কাবলি। তোমার বুলুন কোথায়? ফেটে গেছে? সকাল সকাল উঠে মিথ্যে মিথ্যে বলছিস। ফাটেনি শোনা, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো, রেডি হতে হবে, ব্রাশ করতে হবে। হ্যাঁ এই তো শোনা বাবা। ঠিক আছে, বুলুনগুলো এখন রাখো, আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, ব্রাশ করে নাও, তারপরে রেডি শেডি হয়ে আমরা ঘুরু ঘুরু করতে যাব। হ্যাঁ বেলুন নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে চলো। কাটা মতো দাগ আছে, দেখ দেখতে জল জল করছে আলোর মতো, ওইটা উঠবে। কাউয়ের দিকে তাকিয়ে ডাক, বল আয় বস। কাউ কি করবে? বস। কোথায় বসবে? ওইখানে জলে বসবে নাকি তোমার পাশে বসবে? জলে। হয়েছে? আদর হয়েছে? চলে এসো।
কিছু কিছু দিন রয়েছে যেগুলো দেখবে মানে সেই দিনগুলোতে যা কিছুতে হাত দেবে সবকিছু একদম সাকসেসফুল হয়ে যায়, ঠিক আছে? সেরকমই একটা দিন হচ্ছে আজকের দিনটা। আনএক্সপেক্টেড ভাবে একটা ভীষণ মজা করলাম আমরা আজকে। মানে আমরা জাস্ট তো ওই সানরাইজ দেখে ব্রেকফাস্ট করে একটুখানি সি বিচের যেটা ঘুরছিলাম, তো দেখলাম জলটা পুরো অনেকটা নেমে গেছে ভাটার সময়। সকালবেলাটা সবাই বলছিল যে সকালবেলার দিকটা 10টা অবধি ভাটার সময় থাকে, আর নাহলে পরে দুপুর 2:30 3টের পরে। তো এবার আমরা ওটা দেখেছি, দেখে অরি বললো যে চলো মানে একটা কি বলে বেশি দেরি করে লাভ নেই, একটু এসেছি যখন একটু স্নান করেই যাই। তাড়াতাড়ি করে আবার আসলাম হোটেলে, এসে ড্রেস চেঞ্জ করে এবার কালকে তো নিয়ে গেছিলাম ফোন টোন সব কিছু, আজকে নিয়ে যাইনি ফোনটা, কারণ কি রাখার প্রবলেম। এবার স্নান করবো যখন কে ফোনটা ধরবে বা কার কাছে রাখবো, আরও একজন সাথে থাকলে ভালো হতো। তো এবার ওইটা নিয়ে একটু মনটা খারাপ ছিল যে কুট্টুস স্নান টানগুলো যদি করে তাহলে সেগুলোর ভিডিও নিতে পারবো না। এবার আজকে আমাদের সাথেই মানে একজন মানে ক্যামেরা তো ওখানে থাকে, ক্যামেরাম্যানরা ফটো তোলার জন্য, তো উনি আমাদেরকে বলে দিচ্ছিল যে সব পাথর রাখা রয়েছে, তো ওইগুলোতে কোন সাইডটা থেকে গেলে পরে স্লিপ করবে না। বাচ্চা কোলে নিয়ে নামছিলাম, তো উনি তারপরে সাথে সাথে যাচ্ছিল, তো ওনার কাছে ফটো নিলাম, ঠিক আছে? 1-2 ফটো নেওয়ার জায়গায় সেখানে 6-6টা ফটো হয়ে গেছে। প্রত্যেকটা মানে পোজ যেগুলো দিয়ে উনি ক্লিকগুলো করেছিল সব কটা খুব সুন্দর, একটাও বাদ দিতে পারলাম না। তো 6টা ফটো ক্লিক করেছি, আর ওনাকে বললাম যে দাদা একটুখানি আপনার ক্যামেরা দিয়ে ফোন দিয়ে একটু আমাদের ভিডিও করে দেবেন, বাচ্চাটা মানে স্নান করবেই করে ফার্স্ট টাইম। তো উনি বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। উনি বলেছে মানে হার্ড কপি তো দিচ্ছেই ফটোগুলোর, তার সফট কপিও দেবে, প্লাস আমরা যে ভিডিওগুলো করেছি ওইগুলোও দিয়ে দেবে। সন্ধ্যেবেলা আজকে এসে আমাদের হোটেলে দিয়ে দেবে। তো জানো তোমরা সবাই হোটেলের নাম তারপরে রুম নাম্বার এগুলো নিয়ে নেয়, তো ওই জন্যই খুব ভালো লাগছে। খুব কুট্টুস ফার্স্টে নামতে চাইছে না, কি কান্না, কালকে থেকে ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর খুব বাজে হয়েছে। ওই রকম ভাবে একটা বিশাল একটা জোয়ার দেখেছে, ভয় পেয়ে গেছিল। আর আজকে সত্যি মানে আমরা 1.5 ঘন্টা ওখানে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আর আমারও তো ইচ্ছা করছিল না, ওর তো প্রচুর স্নান করতে ভালোবাসে। এবার আবার ছেলেটা হচ্ছে বেশি স্নান করলে আবার সর্দি টর্দি লেগে যাবে, সেই ভয়তে উঠে পড়লাম। আর সাইট সিন যে ঘুরতে যাওয়ারও রয়েছে, তো একটা সব কিছুর একটা টাইম ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে না, সেই কারণে উঠে আসলাম। বাট কুট্টুস ভীষণ এনজয় করেছে, ও আবার ইনফ্যাক্ট যেতে চাইছে স্নান করতে, তো এটাই খুব ভালো লাগছে। যাই হোক চলো এবার একটুখানি বেরাই, একটু সি বিচে যাবো, কুট্টুসকে একটু ডাব খাওয়াবো, আর আমরা একটু কদবেল মাখা টাকা খাবো, খেয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আজকে। লাঞ্চ করতে চলে এসেছি আমরা। কালকে রাতে অ্যাকচুয়ালি ডিনারটা এখান থেকেই করেছিলাম, ডাল মাখানি আর তন্দুরি রুটি। এত সুন্দর বানিয়েছিল, পুরো ডাল মাখিটার মধ্যে ক্রিমের যে টেস্টটা পুরোপুরি বোঝা যাচ্ছিলো, আর তন্দুরি রুটিগুলো পুরো ফ্রেশ। তো এখন আমরা লাঞ্চও এখানে করতে এসেছি। ব্রেকফাস্টটা এখানে হয় না, ওদের আগে হতো, এখন ব্রেকফাস্ট বানায় না, তো সেই কারণে ব্রেকফাস্টটা অন্য জায়গা থেকে করেছিলাম আজকে। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে, তো আমি নিয়েছি একটা থালি, এগ থালি নিয়েছি। তো এর মধ্যে দিয়েছে রাইস, পাঁপড়, একটু স্যালাড, আলু ভাজা, একটা লেবু। এপাশে রয়েছে আজকে সবজির মধ্যে ভেন্ডি আলুর সবজি, এটা একটা শাকের সবজি আছে, কিছু পালং শাক বা এরকম কিছু শাক দিয়ে সবজিটা রয়েছে যা দেখে মনে হচ্ছে। রয়েছে ডাল, আর এখানে রয়েছে এগ কারি, আর এটার মধ্যে ভাত আর এই দুটো সবজি আনলিমিটেড দেবে ওনারা বলেছে। আর অ্যাজ ইউজুয়াল অরি নিয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি খোর। আর আমরা এখন এই হোটেলটার নাম কি, রেস্টুরেন্টের নাম ফুড প্লাজা। একদম আমাদের কি বলে আমাদের হোটেল থেকে ঠিক উল্টো দিকের গলি থেকে বেরিয়ে রোডের উপরেই রয়েছে, একদম সামনে। ভীষণ ভালো কোয়ালিটির এখানে ফুড রাখে, যদি তোমরা কেউ আসো অবশ্যই এই মানে রেস্টুরেন্ট থেকে খেতে পারো, খুব ভালো। ডিমও দিয়েছে, আলু দিয়েছে, চিকেন দিয়েছে, এগ দিয়েছে। 100 টাকা বিরিয়ানি। চলো এবার আমরা লাঞ্চ শুরু করছি, খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব জোরে। এই তোর খিদে পেয়েছে? হ্যাঁ ওর খিদে পেয়েছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিনগুলো ঘুরতে যাওয়ার জন্য। 3:30 বাজে, 3:30টার সময় টাইম দিয়েছিলাম। তো চলো বেরিয়ে পড়ি, কোথায় কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে।
আমাদের ঘোরার প্যাকেজের মধ্যে যে 5টা স্পট ছিল তার মধ্যে প্রথমেই ছিল কাজু উদ্যান, বাট কোনো কারণবশত আজ কাজু উদ্যান বন্ধ থাকার দরুন আমরা ওর ভেতরে গিয়ে দেখতে পারিনি। জাস্ট ওর সামনে থেকে পাস করবার সময় গাড়িতে বসেই সেই কারণে ড্রাইভার দাদা আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে এটা কাজু উদ্যান। তো এরপরে আমরা যেই স্পটটা পেয়েছিলাম সেটা হচ্ছে দীঘা বর্ডার। এটা যদিও দেখার মতন কোনো কিছুই নেই, জাস্ট একটা বোর্ড রয়েছে আর এরপর থেকেই কিন্তু উড়িষ্যা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি এই স্পটটাতে এসে এক সাইডে চলে আসছে বেঙ্গল আর এক সাইডে চলে যাচ্ছে উড়িষ্যা। আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। এই যে সামনেটা দারুণ লাগছে, মানে সমুদ্রটার কালারটা এত ভালো লাগছে। আপোষ করবি? করবে না, ওর ওই নিউ দীঘার ওই বিচটাই ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এর ভেতরে ফটো অ্যালাউড নয়, তো সেই কারণে ভেতরে এটা তো দেখাতে পারবো না, বাইরে থেকেই যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু। খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর এটা পুরোপুরি আমরা এখন উড়িষ্যার ভেতরে চলে এসেছি, ড্রাইভার দাদা তো সেটাই বললেন। তো চলো যাই এবার একটু ঠাকুরের দর্শন করে আসি, তোমাদের সাথে নিয়ে যেতে পারছি না, সরি। ও বাবা কি নিয়েছো তুমি? এটা পুতাত। কি নিয়েছো? কি নিয়েছো? পুতাত। আচ্ছা বাবা, কৃষ্ণ ঠাকুরের পুতাত নিয়েছে ও। আস্তে 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 যাও, বাবির কাছে যাও। আসো আসো, এত পাকা ছেলে, ওর সাথে থেকেও কিন্তু ধপাস হয়ে যাবে। আসছে দেখো কিরম ঢালু। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আসতে। ও বাবা ভয় করছে আমার। নেমে গেছে। আমরা এখন চলে এসেছি তালসারি বিচে। আর এটা মেনলি মাছের আড়ত। এই যে দাদা বললেন, এই দেখো আমাদের পিছনে এই সাইডটা, এইখানটাতে মাছগুলো তোলা হয়। সকালের দিকটাতে মেনলি মাছগুলো বেশি থাকে। আর আর এখানে অনেক নৌকো রয়েছে। এগুলো কি চড়া যায়? হ্যাঁ ওই তো চড়াচ্ছে। ওই যে ভিউটা এত সুন্দর লাগছে না, সেই ছোটবেলায় পড়েছিলাম অশ্বক্ষুরাকৃতির হ্রদ, ওই রকম কিছুটা ওরকম লাগছে। দারুণ ভিউ। এরপর আমরা চলে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে। আর যখন মন্দিরের কাছে গিয়ে পৌঁছাই তখন কিছুটা সন্ধে হয়ে এসেছিল। যাই হোক, জানো তো চন্দনেশ্বর মন্দিরের ওপরে না একটা পৌরাণিক কাহিনী রয়েছে। চলো তোমাদেরকে ছোট্ট করে একটু কাহিনীটা শোনাই। বহু বছর আগে, অর্থাৎ বর্গী আমলে, যখন এই চন্দনেশ্বর মন্দিরটি তৈরি হয়নি তখন এই মন্দিরের চারপাশে না হোগলা বন ছিল এবং সেখানে তেলি জাতিরা বাস করত। তো ওখানে বসবাসরত তেলি জাতির বিভিন্ন পরিবারের মধ্যে একটি পরিবারে একজন গৃহবধূ ছিল যার নাম ছিল লক্ষ্মী। আর এই লক্ষ্মী দেবী ছিলেন শিব ঠাকুরের খুব বড় একজন ভক্ত। সারাদিন খালি শিব ঠাকুরের পূজা অর্চনা আর চিন্তাতে মগ্ন থাকতো, তাই বাড়ির কাজকর্ম না তেমন ভাবে করতো না। আর সেই কারণেই সে তার শাশুড়ির কাছে খুব বকুনি খেত। একদিন তার শাশুড়ি ঠিক করেন যে বৌমা যেহেতু কোনো কাজকর্ম করে না, তাই বৌমাকে একটা অন্য দায়িত্ব দেওয়া যাক। তিনি তখন লক্ষ্মী দেবীকে ডেকে বলেন যে ঘরে যত গরু গাভী রয়েছে সে যেন তার ভালো মতন দেখাশোনা করে। শাশুড়ি মার আদেশ পালন করার জন্য লক্ষ্মী দেবী সেই মতো কাজ করলেন। প্রতিদিনই বাড়ির গরু গাভীগুলোকে নিয়ে যেতেন পাশের জঙ্গলে ঘাস খাওয়ানোর জন্য। ওই গাভীগুলির মধ্যেই একটি গাভী ছিল কস্তুরী তার নাম। কিছুদিন ধরেই লক্ষ্মী দেবী শাশুড়ি মা খেয়াল করছিলেন যে ওই কস্তুরী নামক গাভীটা বাড়ি আসার পরে দুধ দিত না। লক্ষ্মী দেবীকে এটার কারণ জিজ্ঞেস করায় লক্ষ্মী দেবী কোনো উত্তর দিতে পারেন না। তাই লক্ষ্মী দেবী তখনই মনে মনে ঠিক করে নেন যে কাল থেকে এই
গাভী কি করছে সেটা খেয়াল করবেন। সেই মতন পরের দিন যখন গরুগুলোকে নিয়ে তিনি জঙ্গলে চড়াতে গিয়েছিলেন, তখন ঠিক একটা সময় পর ওই কস্তুরী নামক গাভীটা অন্যান্য গাভীদের দল থেকে বেরিয়ে এগিয়ে চলে গভীর জঙ্গলের দিকে। লক্ষ্মী দেবী তার পিছু নেওয়াতে দেখতে পারে যে গাভীটি কিছু দূর যাওয়ার পরে একটি চন্দন গাছের নিচে এসে দাঁড়ায়। পাশেই ছিল একটা বেল গাছ। এরপর হঠাৎই সেই গাভীর স্তন থেকে একা একা দুধ নির্গত হতে শুরু করে। এরই সাথে ফুল এবং বেলপাতাটাও একা একা পড়ে ঠাকুরের পুজো হচ্ছে। এবং রাতে যখন বাড়ি ফিরে এসে তিনি ঘুমোলেন, তিনি ঘুমের মধ্যে শিব ঠাকুরের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে তিনি এটা জানতে পারেন যে শিব ঠাকুর এই গভীর অরণ্যে 18 ফুট নিচে মাটির তলাতে রয়েছে এবং তিনি চন্দনেশ্বর নামে প্রকাশ পেতে চাইছেন। আর লক্ষ্মী দেবীর এখন এটাই কাজ, শিব ঠাকুরকে সেখান থেকে উদ্ধার করে ওনাকে মন্দিরে প্রতিষ্ঠিত করতে হবে। রীতিমতন তিনি সেটাই করলেন। পরদিন সকালবেলা গ্রামের লোকজনকে সবকিছু বললেন এবং সবাই মিলে শিব ঠাকুরকে সেখান থেকে উদ্ধার করে আজকের এই চন্দনেশ্বর মন্দির তৈরি করা হয়েছে। এটাও কথিত আছে যে ভক্তরা নাকি যদি কোনো মনের কামনা নিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং শিব ঠাকুর যদি সেই প্রার্থনাতে সন্তুষ্ট হয়, তবে সেই ভক্তকে তিনি স্বপ্নাদেশ দেয়। আর সেই স্বপ্নাদেশ পেলে পরে এই চন্দন পুকুরে এসে তাকে স্নান করতে হবে। আর স্নান করার সময় প্রথম ডুব দিয়েই জলের উপরে সামনে যেটা দেখতে পাবে সেটা হতে পারে কোনো নোংরা বা কোনো খারাপ বস্তু, সেটাকে নির্দ্বিধায় স্পর্শ করতে হবে। আর সেটাকে স্পর্শ করা মাত্রই নাকি সেটা একটা ভালো কোনো ফুল বা ফলে পরিণত হয়ে যায়। তারপর সেটিকে নিয়ে শিব ঠাকুরকে স্মরণ করে খেতে হবে, তাহলে পরেই নাকি তার মনের ইচ্ছা পূরণ হবে। এই হলো চন্দনেশ্বর মন্দিরকে ঘিরে পৌরাণিক কাহিনীটি। যতটুকু আমি জানতে পেরেছি সেই হিসেবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে একটা জিনিস আমি জানতে পারলাম না, সেটা হচ্ছে তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই মন্দিরের ভেতরে শিব ঠাকুরের যে বড় একটা মূর্তি রয়েছে, ঠিক তার পাশেই একটা মা কালীরও মূর্তি রয়েছে, যেটা না একটা জেলখানার মতন করে বন্দি করা রয়েছে। আমি জানি না কেন এই মূর্তিটাকে এরকম ভাবে বন্ধ করা রয়েছে। এর পেছনেও কি কোনো ইতিহাস রয়েছে, কোনো কাহিনী রয়েছে? যদি কিছু থাকে, তোমরা যদি কিছু জেনে থাকো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি ভীষণভাবে এটা জানতে চাই। কারণ কি কালী ঠাকুরের ওই মূর্তিটার মধ্যে না একটা অন্য রকম একটা কি বলবো, কালী ঠাকুরের চোখের দিকটাতে একবার খেয়াল করে খুব ভালো করে দেখো, মনে হয় যেন কোনো জীবন্ত মানুষের চোখ জল জল করছে। তো আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করছে যে এই কালী ঠাকুরের মূর্তির পিছনেও কি কোনো কাহিনী লুকিয়ে আছে কিনা। আর এই মন্দিরে কালী ঠাকুর, শিব ঠাকুর ছাড়াও রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা দুর্গা, আরো অনেক ধরনের ঠাকুর রয়েছে। তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই। দীঘা তো আমরা প্রায় সবাই এসেছি, বাট যদি তোমাদের মধ্যে কেউ এখনো পর্যন্ত এই মন্দিরটা দীঘাতে এসেও না ঘুরে গিয়ে থাকো, তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে, আই এম শিওর। আমাদের আজকে ঘোরার লাস্ট স্পট ছিল ঢেউসাগর। যদিও এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমাদের হোটেল ফেরার পথে রাস্তাতেই ঢেউসাগরটা পড়েছিল। তো ড্রাইভার দাদা সাজেস্ট করলেন কি আমাদের এই জায়গাটা ঘুরে দেখাটা উচিত, কারণ এর মধ্যে অনেক কিছু দেখার রয়েছে। আর সত্যি প্রচুর কিছু দেখার ছিল। ছোটখাটো রাইডস থেকে আরম্ভ করে প্রচুর সাজানো গোছানো জায়গাটা ভীষণই ভালো লাগছিল। আর যেহেতু সন্ধ্যেবেলায় ওখানে গিয়ে পৌঁছেছি, তো সেই কারণে আরো বেশি সুন্দর লাগছে। আমি জানি না দিনের বেলাও এইরকম ভিউটা পাওয়া যায় কিনা। পুরো এলাকাটা একদম আলো দিয়ে সাজানো, সাথে মিউজিক চলছিল, তো অসাধারণ লাগছিল। অনেকদিন ধরে এই তুর্কিশ আইসক্রিমটা দেখার না খুব ইচ্ছা ছিল, সামনে থেকে বিশেষ করে। বহুবার তো ফেসবুক বলো, ইউটিউব বলো বা অন্যান্য বিভিন্ন জায়গাতে এটা দেখেছি, সবাই কি সুন্দর এটাকে নিয়ে খেলে, মানে দেখতে পেয়েছিলাম। এবার একবার মনে মনে ইচ্ছেও ছিল যে আমিও একটু করে দেখবো। তো ফাইনালি আজকে এটা করতে পেরেছি, এক্সপিরিয়েন্সটা তো ভীষণ ভালো লাগছিল। ফার্স্ট যখন এটা শুরু হয়েছিল তখন ক্যামেরাটা স্টার্ট করা হয়নি, সেই সময় কিন্তু আমি ওই আইসক্রিমের যে কোনটা আছে না, ওনার হাত থেকে ছিনিয়ে নিতে পেরেছিলাম আইসক্রিম সমেত। তো সেই কারণে শুরুতেই যেহেতু ওটা ফলস খেয়ে গেছিল ওনার দিক থেকে, তো সেই কারণে উনি ওটাকে রিপিট করেছিল। আর তারপরে গিয়ে যা হলো সেটা তো তোমরা দেখলেই।
অনেক বড় এরিয়া জুড়ে এই ঢেউ সাগরটা তৈরি করা হয়েছে, মানে ঘুরে ঘুরেও যেন শেষ করতে পারছিলাম না। আরো টুকটাক কয়েকটা কর্নার আমাদের ছাড়তে হয়েছিল এই ঢেউ সাগরের মধ্যে, কারণ কি কুট্টুসটা আর থাকতে চাইছিল না, ও কাঁদছিল। তো সেই কারণে তাড়াহুড়া করে একটু এপাশ ওপাশ করে দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর জানো তো ঢেউ সাগরের ব্যাক সাইড থেকে না ডিরেক্ট নিউ দীঘার যে সি বিচটা ওই জায়গাটা পড়ে যাচ্ছে, আমাদেরকে আবার ব্যাক করে ওই এন্ট্রি যেখান থেকে নিয়েছিলাম গেট সেখানে আসার প্রয়োজন পড়েনি। তো এইটা বেশ একটা খুব সুন্দর লাগলো। একেবারে ওয়াকিং ডিস্টেন্সে পুরো দীঘা সি বিচ থেকে আমরা একদম হোটেলের কাছে চলে আসতে পেরেছিলাম। 10 মিনিটস হয়তো হার্ডলি লেগেছিল হেঁটে যেতে। ভাগ্যিস ড্রাইভার দাদার কথাটা শুনেছিলাম, না হলে এত সুন্দর একটা স্পট মিস হয়ে যেত। কি খাচ্ছ? ফুচকা। খাও খাও খাও, দেখি কেমন করে খাও। ওরে বাবা রে, আরে বাবা রে। আঙ্কেলকে টাটা বলে দাও, টাটা করে দাও। এই সাইডে হ্যান্ডশেক করে আসো, হ্যান্ডশেক করে আসো, যাও হ্যান্ডশেক। আঙ্কেল অনেক হেল্প করেছে, কুট্টুসকে বলে বলে খাইয়েছে আঙ্কেল অনেক। হোটেলে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ডিনার কমপ্লিট আমাদের। আর আমাদের এই দীঘা ট্রিপটা একেবারে শেষের মুখে। কালকেই আমরা এখান থেকে চেক আউট করে যাব। সন্ধ্যেবেলার দিকে শুনতে পেলাম যে কিছু দীঘা হাওড়া ট্রেন লাইনের কিছু মানে লাইনচ্যুত বা কিছু এরকম টাইপের প্রবলেম হয়েছে। তো সেটা নিয়ে একটুখানি চাপে রয়েছি যে কালকে ট্রেনটা ঠিক মতন চলবে কি না, না হলে পরে আমাদেরকে বাসের রাস্তাটাকে ধরতে হবে। হতো কন্টিনিউয়াসলি অ্যাপ চেক করছে যে ট্রেনগুলো ঠিকঠাকভাবে যাওয়া আসা করছে কিনা। অনেকটা লেটে ট্রেন মানে চলছে, হোপ কালকের সকালের মধ্যে ঠিকঠাক হয়ে যাক। যাই হোক, ওভারঅল আমাদের খুব সুন্দর গেছে আজকের দিনটা, খুব 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 ভালো মতন গেছে। আর প্রত্যেকটা জিনিস না একদম টাইম টু টাইম, যেই টাইম ধরে ধরে চলছিলাম মানে প্ল্যান করেছিলাম সেই রকমভাবেই পুরো গেছে। তো এনিওয়ে চলো, আশা করছি ব্লগটা, এই যে দুটো ব্লগ দেখলে তোমরা, ফার্স্ট ডে আর সেকেন্ড ডে, ভালো লেগেছে। ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।